ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন শুরু করছি ঈদের বিশেষ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আমাদের আজকের পর্বের বিশেষ অতিথি যিনি আছেন, তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি সরকারের দুবারের মন্ত্রী, অন্যদিকে তিনি সমাজ গঠনের কারিগর, তিনি ছিলেন একজন শিক্ষক এবং সেই ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত, আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তিনি আজকে আমাদের অতিথি হয়ে আসছেন। আমরা আজকে কথা বলবো যার সাথে, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ। আমরা আজকে মাননীয় মন্ত্রীর সাথে তার মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলবো। যেহেতু আমাদের ঈদের প্রোগ্রাম, আমরা আজকে তার কাছ থেকে জানবো তার পারিবারিক জীবন, তার শিক্ষা জীবন, তার ব্যক্তিগত জীবন। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দাদা বলেই আজকে শুরু করি আমাদের ঈদের প্রোগ্রাম। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক দাদা। ঈদ মোবারক। আমি আমার নির্বাচিত এলাকার জনসাধারণ সহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমাদের আরেকটা বিশেষ আকর্ষণ আছে। আজকে শুধু আমাদের সাথে দাদাই বসেননি, আমাদের সাথে বসেছেন দাদার দুজন খুবই আদরের ছোট দুটা কিউট, খুবই শান্ত দুটা বাচ্চা, দাদার নাতি। আমরা আজকে খুবই আনন্দিত দিব্য এবং তীর্থকে পেয়ে। আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাদেরকে ঈদ মোবারক। সকলকে ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, দুই ভাইকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কেমন লাগছে টেলিভিশনের সামনে? ভালো লাগছে। আচ্ছা, আপনাদের কিন্তু শুরু করি, দাদাকে পরে জিজ্ঞেস করি। আপনারা কোন ক্লাসে পড়েন? তীর্থ কোন ক্লাসে পড়েন? দিব্য কোন ক্লাসে পড়েন? পুরো নাম কি আপনাদের? আমার ক্লাস 5-এ পড়ি। আমার পুরো নাম তপদ্যুতি চন্দ্র তীর্থ। আমি ক্লাস 2-তে পড়ি। আমার পুরো নাম প্রদীপ্ত নারায়ণ চন্দ্র দিব্য। বাহ, দারুণ। দাদা, শুরু করছি একটু আপনার ছোটবেলা থেকেই। আমরা জানি 1967 সাল থেকে আপনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছেন, কিন্তু অন্যদিকে আপনি দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। সেখানে তো আমরা যাবই। আপনার শুরুটা কিভাবে হয় রাজনীতিতে এই প্রবেশ? আমি একেবারে প্রত্যন্ত গ্রামের ছেলে এবং তখনকার দিনে, অর্থাৎ আমার জন্মটা একেবারে ব্রিটিশ টাইমের শেষে, পরবর্তীতে পাকিস্তান হলো। তো পাকিস্তানের যে 23 বছর, সেই 23 বছর পর্যন্তই, অবশ্য আমি 67 সালে পাশ করি, তখনও পাকিস্তান ছিল। এ পর্যন্ত কিন্তু আমরা একেবারে পাড়া গায়ের, রাস্তাঘাট ছিল না। যা রাস্তা ছিল তাতে নদীতে চারের পর দিয়ে আসতে হতো, খালে চার ছিল। 6 কিলোমিটার দূর ডুমুরিয়া হেডকোয়ার্টার হাই স্কুলের থেকে 61 সালে আমি ম্যাট্রিক পাস করলাম। গ্রামের স্কুলে পাঠশালায় প্রথমে হাতে খড়ি, পরবর্তীতে 1952 তখন আমি 2তে উঠি। ওই টাইমে আমাদের গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় সবাই স্থাপন করলো, ওই স্কুলে পড়তাম। ওখান থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান সেরে আমি আমার ইউনিয়নের ভিতর বান্দা মাধ্যমিক বিদ্যালয় ছিল, স্কুলটি ভালো ছিল। সেখানে 6 থেকে লজিংয়ে থেকে 8 পর্যন্ত পড়াশোনা করি। পরবর্তীতে আমি বাড়ি থেকে পায়ে হেঁটে প্রায় 6 কিলোমিটার পথ পায়ে হেঁটে ডুমুরিয়া হেডকোয়ার্টার হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করি। তো আমরা এই যে পড়াশুনো করতাম পায়ে হেঁটে, এটা কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক অভ্যাস ছিল। এখনকার দিনে এটা চিন্তা করি, এটা এখনকার লোক তো চিন্তাই করতে পারবে না, ছেলেরা চিন্তাই করতে পারবে না। তখন আমরা হেঁটে হেঁটে দৌলতপুর পর্যন্ত, খুলনা পর্যন্ত চলে গেছি, কিন্তু গাড়ি ঘোড়া ছিল না। একমাত্র কমিউনিকেশন ছিল নৌকা, তো সব জায়গায় নৌকা ঠিকভাবে চলতো না। এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা লেখাপড়া শিখেছি। তবে তখন একটা ছিল কি, গ্রাম্য পরিবেশ ভালো ছিল, মানুষ অনেক সহজ সরল ছিলেন এবং প্রত্যেক মানুষে বেশ ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, হৃদ্যতা। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমার গ্রামে কিন্তু শতকরা 98-99 ভাগ মুসলিম, একবার ব্রিটিশ টাইম থেকে। আমরা মুসলিমীয় কয়েক ঘর মাত্র হিন্দু সম্প্রদায়, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ঘাটতি ছিল না, বা আমরা তখন বুঝতাম না যে হিন্দু মুসলমান এদের ভিতর কোনো ডিফারেন্স আছে। সেটা আমাদের চলাফেরা, তাদের আচরণ, ব্যবহার, ভালোবাসায় সব কিছু কিন্তু সেটা বুঝি নাই।
তো এর ভিতর দিয়ে লেখাপড়া শিখেছি। আমি 61 সালে পাশ করে 63 সালে পাশ করলাম এইচএসসি বিএল কলেজ দৌলতপুর থেকে। তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে 66-এ অনার্স পাস করলাম, 67-এ এমএ পাস করলাম। এমএ পাস করার পূর্বেই আমাকে আমার এলাকার একটা স্কুলে তারা নিয়োগ দিয়ে রাখলো। নতুন হাই স্কুল 10 খুলছে, হাই স্কুলে রিকগনিশন হয়নি। আমি পরীক্ষা দিয়ে এসে সেই স্কুলে দায়িত্ব নিয়ে সেটাকে ভিজিট করায় হাই স্কুলে রূপান্তরিত করি। ওখানেই আমার মানে কর্মজীবন শুরু। এবং এই ছাত্র জীবনে কিন্তু আমি আওয়ামী লীগ ছাত্রলীগের সঙ্গে সংযুক্ত ছিলাম। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যে কারণে সেন্ট্রালি কিন্তু যোগাযোগটা আমাদের কম ছিল, তখন হতো না, কারণ আসা খুব কঠিন ব্যাপার ছিল ঢাকায়। তো ওখানে ছিলাম এবং 6 দফা ওখানকার যে সমস্ত ছাত্র আন্দোলন তার সঙ্গে সংযুক্ত ছিলাম। এবং তখন থেকে এবং বিশেষ করে বঙ্গবন্ধু যখন তিনি বঙ্গবন্ধু রাজনৈতিক কর্মকাণ্ড যখন মানুষের কাছে পৌঁছায় গেল এবং 1954 যখন যুক্তফ্রন্ট, তখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন অতটা বুঝি না, কিন্তু আমার বাবাও রাজনৈতিক সচেতন ছিলেন। তিনি তখন বঙ্গবন্ধু না, শেখ মুজিব নামেই তিনি খ্যাত ছিলেন। তো কথা বলতেন যে শেখ মুজিব এবং নৌকায় ভোট দিচ্ছেন, মা ভোট দিচ্ছেন, বাড়ি যে আলোচনা হতো, তখন থেকে এইটা উপলব্ধি করতে শিখলাম যে শেখ মুজিবুর রহমান তিনি বাঙালি জাতির নেতৃত্বে চলে আসছেন এবং বাঙালি জাতিকে উজ্জীবিত করছেন। এবং ছাত্র জীবনে যে 6 দফার ভিতর দিয়ে সেটাকে আরও পাকাপোক্ত হয়ে গেল। এবং তখন থেকে তার প্রতি আমার শ্রদ্ধাবোধ এবং তার রাজনৈতিক দর্শনের প্রতি আকর্ষণটা গভীরভাবে হয়। এবং এই দর্শনটাকে আমি খুব উপলব্ধি করেছি এবং এটাকে আত্মস্থ করতে আমি চেষ্টা করেছি। ঠিক এই চিন্তা চেতনা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করা শুরু করলাম। 70 যখন নির্বাচন, তখন উনি নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় যশোরের থেকে উনি সাতক্ষীরা যাবেন, যাওয়ার পথে আমার উপজেলার একেবারে পশ্চিম প্রান্তে চুকনগর নাম করে একটা ভালো জায়গা রয়েছে, এই জায়গাটি দিয়ে রাস্তা গেছে এবং আমাদের তখনও পর্যন্ত আমাদের উপজেলায় ওইটুকু রাস্তা মাত্র পাকা, তাছাড়া কোনো পাকা রাস্তা ছিল না, এমনকি ভালো রাস্তাও ছিল না। ওখানে উনি একটা জনসভা করে যান। তখন কিন্তু আওয়ামী লীগে আমি মোটামুটি আওয়ামী লীগের ভিতর ঢুকে গেছি 70-এ, এবং তখন হেডমাস্টার হিসেবে শিক্ষক সমিতি করছি 68-এ, এবং 69-এ যখন গণঅভ্যুত্থান হলো তখন কিন্তু ওখানে সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলাম আমি, ডুমুরিয়া থানায়, তখন থানা ডুমুরিয়া থানার সংগ্রাম কমিটির আহ্বায়ক আমি ছিলাম। এই সব কিছু মিলিয়ে তখন কিন্তু ফ্রন্টে চলে আসছে, যদিও বয়স তখন 25 বছর। আর তখন তো নেতৃত্ব খুবই কম ছিল, মফস্বলে অল্প নেতৃত্ব ছিল, জনগণের আকর্ষণ ছিল বঙ্গবন্ধুর প্রতি অনেক। তো ওই নির্বাচনী জনসভায় আমাকে বঙ্গবন্ধুর বাম পাশে মানে বললো যে যারা মুরব্বী বললেন যে আপনি ওনার পাশে বসবেন না। আর ডান পাশে সভাপতি বসলেন। মিটিং শুরু হয়ে গেলে উনি আমাকে জিজ্ঞাসা করলেন নাম। তো আমি নাম বললাম। বললে কী করিস তুই? তো আমি বললাম যে সাহস নকাটি হাই স্কুল হেডমাস্টার। তখন উনি বাম হাতটা আমার পিঠে পরে দেওয়া, হেডমাস্টার তুই বাচ্চা মানুষ, কী লেখাপড়া করছিস বললাম। তারপরে উনি খুব স্নেহভাবে বললেন তোদের মতন শিক্ষিত ছেলে আমার দরকার। এটা কিন্তু আমার মানে আরও সব থেকে আকর্ষণ করলো যে এটা হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বান রাজনীতিতে আসার। আমি যে চিন্তাভাবনা নিয়ে ঢুকে গেছি, কিন্তু সেই ঢোকাটা একেবারে কনফার্ম হয়ে গেল তার আহ্বানে, এবং তখন থেকে আমি একেবারে পুরোপুরি আত্মস্থ করে এগিয়ে যাচ্ছি। এবং তার কথার ভিতর দিয়ে তার যে হৃদয়ের বিশালতা সমুদ্রের মতন, এবং তার ভিতর মানে যাকে বলি যে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, এটা আমি ছাত্রলীগ যুবলীগ অনেক সময় বক্তৃতার সময়ও বলি যে এই আদর্শটা কি বলো দেখি। আদর্শ খুব বড় করে বলতে হবে না, সেটা ছোট করে বলো দেখি। তো আমি তাদেরকে বলি যে বঙ্গবন্ধুর আদর্শটা হচ্ছে বঙ্গবন্ধু একেবারে তার জীবনের থেকে মানুষকে ভালোবাসতেন, জীবনের থেকে এই দেশ মাটি, এর প্রকৃতি, এর নদী নালা খাল বিল, এর সবুজ গাছপালা বেষ্টনী, নদী স্রোত, নৌকা বেয়ে যাচ্ছে মাঝির কণ্ঠের গান, পাখির কলকণ্ঠ, সোনার ধানে ভরে যাওয়া বা ফসলে ভরে যাওয়া ক্ষেত, এই সব কিছু তার হৃদয়কে স্পর্শ করত। এবং হৃদয়কে স্পর্শ করতো না, উনি একেবারে এটা নিয়ে মগ্ন থাকতেন। এবং এটাই তার দেশপ্রেমের যে দেশের মানুষ এবং মাটি,
এবং এর প্রকৃতিকে গভীরভাবে ভালোবেসেছেন, যে ভালোবাসায় তিনি কিন্তু জীবনও পর্যন্ত দিয়ে গেছেন, এখানে তার কার্পণ্য ছিল না। এই উপলব্ধি নিয়ে কাজ করি। আমি একজন ক্ষুদ্র কর্মী গ্রামের থেকে। তো কাজ করতে করতে পরবর্তীতে আমি অবশ্য 73-তে চলে আসলাম। 7th মে আমি বিএড কমপ্লিট করলাম, করে হেডকোয়ার্টার হাই স্কুল, যেখান থেকে আমি ম্যাট্রিক পাস করেছিলাম, আমার হেড স্যার রিটায়ার করলেন। ওখানে এসে আমি হেডমাস্টারের দায়িত্ব নিলাম। তো আমার 6 বছর ছিল ওখানে, ওটা রিকগনিশন করে হাই স্কুল করে দিয়ে আসছিলাম। আর এখানে আমি 33 বছর ছিলাম 2005 সাল পর্যন্ত। এবং এই স্কুলটা গত বছর 100 বছর পূর্তি হয়েছে। 1924 সালে এর এস্টাবলিশড, এবং এই 100 বছরের ভিতর 33 বছর হেডমাস্টার আমি ওই স্কুলে, দারুণ এখানে। তো যাই হোক, এখন এখানে এসে আমি শিক্ষকতা করি, এবং ওই 73-তেই আমার এলাকার লোকজন এবং বিশেষ করে আমার গ্রামের মুরব্বীরা একবারে ওয়ান টু অল, তারা মুসলিম সম্প্রদায় হলো, কিন্তু আমাকেই তারা নেতা বানায় ক্যান্ডিডেট বানালেন, এবং আমি চেয়ারম্যান হয়ে গেলাম। এবং চেয়ারম্যান হয়ে যায় কিন্তু পরপর 6 বারই আমি চেয়ারম্যান। এবং 2000 সালে যখন আমাদের মরহুম সালাউদ্দিন ইউসুফ সাহেব মৃত্যুবরণ করলেন, তখন আমি বাই ইলেকশনে এমপি নির্বাচিত হয়ে পদত্যাগ করি এবং আমি এই লাইনে চলে আসি। এইভাবে এই রাজনীতিতে আগমন, এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাকে মনোনয়ন দিয়েছেন। আপনি 5 বার সংসদ সদস্য, আপনার খুলনা 5 আসন থেকে। খুলনা 5 আসন, এটা 2টা উপজেলা, একটা হচ্ছে ডুমুরিয়া আমার নিজ উপজেলা জন্মস্থান, আর একটা হচ্ছে ফুলতলা সালাউদ্দিন ভাইয়ের জন্মস্থান, দুটো মিলায়ে। তো এখানে আমাদের ডুমুরিয়া উপজেলায় 14টা ইউনিয়ন, আর এখানে 4টা ইউনিয়ন, 18টা ইউনিয়নে ভোটারও এখন প্রায় 4.5 লক্ষ ভোটার। তো এলাকা মূলত এটা কৃষি প্রধান, এবং ডুমুরিয়া উপজেলাটা কৃষি প্রধান। উপরন্তু কিছু ইউনিয়ন রয়েছে একেবারে আমাদের পাইকগাছা এবং দাকোপ বটিয়াঘাটা নিচু অঞ্চলের সঙ্গে সংযুক্ত, একেবারে প্রত্যন্ত অঞ্চল, বিলান এলাকা ছিল। তারপরে বড় বড় নদী দিয়ে সবগুলি ডিভাইডেড, প্রায় ইউনিয়নগুলি ডিভাইডেড। তো রাস্তাঘাট তখন ছিল না, তখন চলাচলটা ছিল সাধারণত নৌকায়, পরে ট্রলার। এই এখন সব জায়গায় একেবারে কমিউনিকেশন হয়ে গেছে, এবং আমরা সেই বড় নদীতে একটা ব্রিজ করেছি, চটচটিয়া ব্রিজ, খুব সুন্দর ব্রিজ হয়েছে। হয়ে আমাদের ওই পারে যে ইউনিয়ন মাগুরখালী ইউনিয়ন, সেটা সংযুক্ত হয়েছে। শুধু মাগুরখালী না, কপিলবনি পাইকগাছার, এবং পাইকগাছা, কয়রা, তালা, সাতক্ষীরার সঙ্গে সংযুক্ত হয়ে খুলনার সঙ্গে এক অত্যন্ত সহজ একটি পথ হয়ে গেছে। দাদা, আপনার কাছে ফিরছি। আমার দুজন বিশেষ অতিথি বসে আছেন, একটু তাদের কাছ থেকে আসছি। দিব্য, আপনার কাছে আগে যাব নাকি তীর্থর কাছে আগে যাব? কাকে আগে প্রশ্ন করব? আচ্ছা, দাদাকে প্রশ্ন করবো আগে? আচ্ছা, ঠিক আছে। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 5-এ পড়ি। কোন স্কুলে? কোথায় এটা? ডুমুরিয়া। এবার আসি, দিব্য তুমি বলবে দাদা জানো দাদা কি করেন? কি করেন বলো তো? দাদা ভূমি মন্ত্রী। ও আচ্ছা, দাদা কি কাজ করেন? দাদার অফিস কোথায়? বেলি রোডে। আচ্ছা আচ্ছা, গিয়েছো কখনো দাদার অফিসে? গিয়েছো? তাই দুজনে গিয়েছো? তারপরে গিয়ে কি দেখলে? দাদা কি কি করেন? অনেক কিছু দেখি। অনেক কাজ করেন, অনেক লোকজন দাদার অফিসে, সবাই দাদাকে অনেক সম্মান করেন, ভালোবাসেন। দেখতে কেমন লাগে তোমার? তখন কেমন লেগেছিল? খুব ভালো। দাদা যখন মন্ত্রী ছিল না সেটা, আর এখন তো দাদা মন্ত্রী হয়েছে, কোনটা বেশি ভালো লাগে তোমার? মন্ত্রী। মন্ত্রী বেশি ভালো লাগে কেন? কারণ মন্ত্রী থাকলে অত সুন্দর বাড়ি পাই। ও দ্যাটস গ্রেট। তোমার এই বাড়ি থাকতে ভালো লাগে? আচ্ছা, আপনাদের কাছে আবার ফিরছি, আমরা দাদার সাথে কথা বলে আসি। কিন্তু আমার প্রশ্ন হলো, দাদা আপনারা যখন রাজনীতিতে আসলেন, ছাত্র রাজনীতি, তখনকার ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র রাজনীতির তফাৎটা কোন জায়গায় দাদা? আপনি কি দেখেন? আদর্শগত তফাৎ তো কিছু না, আদর্শ তো একই রয়েছে। ছাত্রলীগের মূল আদর্শ যেটা বঙ্গবন্ধু দিয়ে গেছেন সেইটা রয়েছে। তবে এখন হচ্ছে কি, মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে, আর এটা কিছু পরিবর্তন হবে, এটাও ঠিক। কারণ এটা সমাজবিজ্ঞান যা বলে যে সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তন হয়। অতএব আমাদের সময়ের যে কথা বললাম, যে একেবারে পাড়া গায়ে নিয়ে আমাদের যে চিন্তাভাবনা চেতনায় আমাদের যে প্রাপ্তির স্থানটা ছিল অনেক সংকীর্ণ, আর এখনকার সমাজ ব্যবস্থা একেবারে সমাজ তো বাংলাদেশেই আর সীমাবদ্ধ নেই, এখন টোটাল সমাজটা তো হোল ওয়ার্ল্ড। এবং সেটা তো আমরা এখন এই যে
পদ্ধতিগুলি, যেমন টেলিভিশন থেকে আরম্ভ করে বিভিন্ন পদ্ধতি, এখন ইউটিউব বিভিন্নতায় দেখে দেখে আমাদের চাহিদার স্তরটা তো অনেক অনেক হাই হয়ে গেছে। আর এখনকার ছেলে মেয়েরা সেইভাবে চিন্তা করবে, এটাও স্বাভাবিক, আমি এটা অস্বাভাবিক মনে করি না। তবে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে আমাদের উত্তরণও ঘটবে। সেই সময়ের আমাদের রাস্তাঘাট কিন্তু সেই কায়দা এখন আর নেই। এখন কিন্তু পায়ে হেঁটে যে যেতাম, আমরা জুতোও পরতাম না, কারণ কাদা থাকতো। খালি পায়ে কিন্তু আমরা ক্লাস করেছি, এই শীতকালের দিকে জুতো পরতাম। এখন তো সেই কায়দা চলবে না, এখন তো পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তিত পরিস্থিতিকে মেনেও নিতে হবে। কিন্তু আমি যেটা মনে করি, বিশেষ করে অনেক মানে সময়টা দেখলাম, এই সময়ের যে বিবর্তন, সেই বিবর্তন এবং মানে সোসাইটিকে অ্যানালিসিস করে এই বিবর্তনের গতি, প্রকৃতি এবং তার রেজাল্টও বাকি সব কিছু বিবেচনা করে আমি মনে করি যে আমাদের সময়ের সঙ্গে পরিবর্তন হতে হবে। চিন্তা চেতনায় ছাত্রলীগ যা ছিল তখনকার ছাত্রলীগের চিন্তা চেতনা এখন পুরোপুরি তারা ধারণ করতে পারবে না, এদের টাইমের সঙ্গে মিল রেখে এরা করবে। কিন্তু আমাদের মূল কথা যেটা, যে আমাদের আদর্শিক যে স্ট্যান্ড, বেস, ভিত্তি, সেটার জন্য আমরা ঠিক থাকি। অর্থাৎ সততা, স্বচ্ছতা এবং ডেডিকেশন, অর্থাৎ ডেডিকেশন টু দি কান্ট্রি, ডেডিকেশন টু দি মানে সোসাইটি, ডেডিকেশন টু দি পিপুল। এবং এই ফিলিংসটা যেটা বঙ্গবন্ধুর ভিতর বা যে কোনো দেশপ্রেমিক নাগরিক যারা আমাদের ব্রিটিশ আন্দোলনে প্রাণ দিয়েছেন, আমাদের 30 লক্ষ লোক যারা শহীদ হলেন, আমাদের মা বোনেরা যারা সম্ভ্রম দিলেন, এবং জাতির পিতার পরিবার যে নির্মমভাবে তাদের নিহত করা হলো, তারাও তো আত্মত্যাগ করে গেছেন এই দেশের জন্য। তাদের আত্মত্যাগের লক্ষ্যটা ছিল কিন্তু জনকল্যাণের। জনতন্ত্র, গণতন্ত্র যেটা বলেছেন, গণতন্ত্রের ভিতর দিয়ে জনতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়। অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে জনগণের অধিকারটাকে যদি এস্টাবলিশ করা যায়, তাহলে সেখানে জনতন্ত্র আসে। এবং সেটা আমরা ফিল করি, বঙ্গবন্ধু সেটা ফিল করতেন। এবং বঙ্গবন্ধুর প্রত্যেকটা বক্তৃতা, এবং বিশেষ করে স্পেসিফিক কিছু বক্তৃতা, আমি এই গত 2 দিন আগে গেলাম চিটাগাঙে ভূমি সপ্তাহ উপলক্ষে, সেখানেও কিন্তু আমি বক্তৃতা বলেছি। আমি যেখানে যাই সেখানে বক্তৃতা বলি। কালকে আমাদের এসি ল্যান্ড 77 জনের কোর্স কমপ্লিট হলো ট্রেনিংয়ের, সেখানেও বক্তৃতা বলেছি যে জনগণকে সম্মান দিতে হবে, কারণ দেশের মালিক জনগণ। আর জনগণ বলতে আমিও একজন জনগণ, আপনিও একজন জনগণ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সবাই জনগণের ভিতর। আমরা সবাই মিলে দেশের মালিক। আর এই জনগণের পক্ষ থেকে সরকার দেশ পরিচালনা করে। আর জনগণের এই সরকারি কর্মকর্তা বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়োগ দিচ্ছেন, তারাও কিন্তু জনগণের টাকায় বেতন ভাতা পাচ্ছেন। আমরাও বেতন ভাতা পাচ্ছি জনগণের টাকায়। জনগণের পকেটের টাকা কিন্তু আজকে রাজস্ব। যে লোক একেবারে ওই মাঠে ঘাটে কাজ করে অথবা ভ্যান চালায়, তিনিও কিন্তু ট্যাক্স দিচ্ছেন, অর্থাৎ ভ্যাটের মাধ্যমে তার টাকাও কিন্তু রাজস্বে আসছে। অতএব তাদের টাকায় আজকে আমরা চলি। এবং আমরা যারা হায়ার এডুকেশন নিচ্ছি, এই এডুকেশনের বঙ্গবন্ধু বলেছিলেন কত পার্সেন্ট অভিভাবকরা দেন, বাকিটা যায় রাষ্ট্রের থেকে। অতএব প্রত্যেকটা লোকের তার আপগ্রেড হতে যে স্তরে আসছে, সেই স্তরে আসতে যে ব্যয়, এর ম্যাক্সিমামটা বহন করে রাষ্ট্র, আর রাষ্ট্রের টাকা হচ্ছে জনগণের। তো জনগণকে সম্মান দিতে হবে। দাদা, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। প্রিয় দর্শক, ঈদের বিশেষ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ওয়েলকাম ব্যাক। আমাদের ঈদের বিশেষ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সাথে আছেন খুলনা 5 আসনের 5 বারের সংসদ সদস্য, বর্তমান ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ। মাননীয় মন্ত্রী, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আপনি একবার ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রথম প্রতিমন্ত্রী ছিলেন, পরে মন্ত্রীও হয়েছেন। এখন আবার ভূমি মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয়, আমরা জানি যে মানুষের সাথে একদম দেশে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত যে কয়েকটা মন্ত্রণালয়, তার ভিতরে ভূমি মন্ত্রণালয় একটা। সেই মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি এই 7 জানুয়ারি নির্বাচনে দায়িত্ব নিয়েছেন মন্ত্রী হিসাবে। এবং এই মন্ত্রণালয়ে ডিজিটালাইজ করার ব্যাপারে গত 5 বছরে আমরা দেখেছি কাজ করা হয়েছে। আপনার সরকার, আপনার যিনি মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ে আপনি নিলেন দায়িত্ব। দাদা, আমি যদি প্রশ্নটা এইভাবেই করি, আপনি তো
আপনার বয়স দাদা কত, 80-র কাছাকাছি কত দাদা? হ্যাঁ, ঠিক আছে। তার মানে আপনি তো অনেক কিছু দেখেছেন এই দেশের। শুরুতে আপনারা যখন শুরু করেছেন রাজনীতি, পড়াশোনা, তখন তো এই অবস্থা, এখন যে ডিজিটাল, সরকারের ডিজিটাল সব কিছু, এটা ছিল না। মোবাইল ফোন তখন ছিল না, আপনারা ট্রানজিস্টার শুনতেন। সেই নারায়ণচন্দ্র চন্দ এখন এমন একটি মন্ত্রণালয়ের দায়িত্বে যেটা ডিজিটাল করার জন্য কাজ করছেন। তার মানে অটোমেশনের কাজ চলছে বিভিন্ন জায়গায়। সেই প্রশ্ন তো আসবে, কী কী অটোমেশন করছেন, বাকি কি আছে। কিন্তু এই যে ডিজিটাল পদ্ধতির সাথে নিজেকে খাপ খাওয়াতে কি কখনো কষ্ট হয় দাদা? মনে হয় যেটা চ্যালেঞ্জ? না, এটা চ্যালেঞ্জ খুব একটা মনে হয় না, কারণ এটা তো ধারাবাহিকতায় চলে আসছে। আস্তে আস্তে চেঞ্জটা যেটা বললাম, ফলে বরং আমাদের আরও সুবিধে আছে এই যে আমরা অতীতও দেখেছি, বর্তমানও দেখছি। আর দুটোর ভিতর একটা যে পার্থক্য বা গুণগত মানে আপগ্রেডেড, এটা বোঝা যায়। তাতে অসুবিধে কিছু হয় না। আর তাছাড়া যেহেতু আমি একজন শিক্ষকও ছিলাম, ফলে কম্পিউটার কিন্তু আমার ওখানে ভোকেশনাল মানে সেকশনটাও ছিল। কম্পিউটারটা তখন শুরু হয়েছিল। তো এখন এগুলি মোটামুটি দেখে অভ্যস্ত হয়ে আসছি, তাতে খুব অসুবিধে হয় না। আর একটা পরিবর্তন, যে পরিবর্তনটা হওয়াও দরকার, এটাও আমরা বুঝতে পারছি যে পরিবর্তনটা হওয়া দরকার। এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার এটা তাগিদ দিয়েছেন, এবং যারা পূর্বে দায়িত্বে ছিলেন তারা অবশ্যই তারা উদ্যোগ নিয়েছেন। তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। তাদের উদ্যোগ নিয়েছেন বলেই আজকে অনেকটা এগিয়ে আসছে, এবং তারা যেখানে রেখে গেছেন সেখান থেকে আমি কাজ শুরু করেছি। অতএব তারা অনেকটাই এগিয়ে রেখে গেছিলেন। আর এখন সেটাকে ভিত্তি করে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে পুরো একটা ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়া আমাদের নেত্রীর উদ্দেশ্য। আপনি এখানে যে কথা বলেছেন যে আমি আগে প্রতিমন্ত্রী ছিলাম, পরে পূর্ণমন্ত্রী বা এবার মন্ত্রী হলাম, এটা হচ্ছে যে নেত্রী আস্থা রেখে দিয়েছেন, এবং নেত্রী যে আস্থা রাখেন, নেত্রীর সঙ্গে কিন্তু এমনি আমার আলাপ আলোচনাটা খুবই কম হয়। কারণ আমি আবার কিছুটা নিজেকে গুটায়ে রাখার মানে রাখি সবসময়, এটা একটা আমার নেচারও বলা চলে। সেটা ব্যাড হতে পারে, গুডও হতে পারে। তো বেশি আত্মপ্রকাশ করি না, আত্মপ্রচারও করি না। তো সেই কারণে কিন্তু তারপরেও তিনি যে আস্থা রাখেন, এটা তো আমি মারাত্মকভাবে তার প্রতি শ্রদ্ধাশীল। যে এর আস্থাটা রাখেন, কেন রাখেন, এটা তো ওনার ব্যাপার। তবে যে আস্থা রাখেন, আমি ধরেন মৎস্য প্রতিমন্ত্রী বা পরে 1 বছর ছিলাম, 18 সালে 2 জানুয়ারির থেকে 19 সালের মানে একেবারে জানুয়ারি 1 পর্যন্ত 1 বছর ছিলাম। ওই সময় কিন্তু মাছ, এবং আপনারা জানেন যেহেতু আপনারা তো মিডিয়ার লোক, এবং প্রাণীতে কিন্তু সবথেকে বেশি উন্নতি হয়েছিল। এবং প্রাণী তখন আমাদের টাইমে ভারতের থেকে গরু বন্ধ করে দিল, আমরা সেটা মেকআপ দিয়ে আসছিলাম কি করে, এখন তো গরু উদ্বৃত্ত হচ্ছে। যাই হোক, সেখানে কাজ করে আসছি। এখন এবার যে দায়িত্ব দিয়েছেন, এটা আমি ধরে নিছি। এবং আমি শপথ নেওয়ার পরে যখন ওনাকে সালাম দিলাম, তখন উনি একটা কথা বললেন যে ডিজিটাল পদ্ধতিতে যাও, হ্যাঁ, পরিবর্তনটা সুন্দর করে এবং যত দ্রুত করা যায়, এইটা ছিল তার আহ্বান। এবং আমাদের যে সার্ভিসটা হচ্ছে, সেখানে হচ্ছে কি যে আমাদের সঙ্গে আইন মন্ত্রণালয় জড়ানো রয়েছে। কারণ ভূমি নিবন্ধন যেটা, রেজিস্ট্রি যেটা, এটা আইন মন্ত্রণালয়ের হাতে। অতএব জমি রেজিস্ট্রি হবে, এটাও মানে রেজিস্ট্রেশন, অর্থাৎ সেখান থেকে রেজিস্ট্রি হবে, এবং রেজিস্ট্রি করে সাব রেজিস্ট্রার পাঠিয়ে দেবেন এসি ল্যান্ডের কাছে অনলাইনে। এসি ল্যান্ড ওইটাকে জাস্টিফাই করে নাম জারি করে দেবেন। নাম জারি করে তার পর্চা তাকে পাঠাবেন, দরকার হলে বাই পোস্টে পাঠাবেন। জনগণকে অফিসে আসার দরকার নেই, হয়রানি বা পয়সা লেনদেনের কোনো প্রশ্ন নেই, এবং অনলাইনে খাজনা দেওয়া যাবে। এবং সেই ব্যক্তি যদি আমেরিকা বা অন্য যেসব দেশে থাকে, আমাদের কিছু দেশ করা হয়েছে, যেসব দেশে তারা ওখানে বসে খাজনা দিতে পারবে, তারা কিন্তু দাখিলাও নিতে পারবে, এবং তারা সব কিছুই করতে পারবে। এবং আমাদের ডিজিটাল পদ্ধতিতে সার্ভেও শুরু হয়ে গেছে। আমরা একটা প্রজেক্ট নিয়েছি, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা 8টা বিভাগে 16টা ডিস্ট্রিক্ট, এবং 16টা ডিস্ট্রিক্টে 32টা থানা, এবং 32টা থানার ভিতর 64টা ইউনিয়ন, এটা নেওয়া হয়েছে। এইগুলি আমাদের এটা চলতেছে। এবং এই কাজগুলির মাধ্যমে আমরা কি করব, যে ডিজিটাল পদ্ধতিতে সার্ভেটাকে নিয়ে যেতে চাচ্ছি। এবং সার্ভেটার আমাদের উদ্দেশ্য থাকতেছে যে এই সার্ভের ভিতর দিয়ে আমরা এনআইডি কার্ডের সঙ্গে সংযুক্ত করে দেব। ফলে হবে কি, এই যে জমি বেশি কিনে কেউ গোপন করে রাখলো, এটাও কিন্তু পারবে না। যখনই রেজিস্ট্রি হবে, তখন এনআইডি ফলো করবে, এবং রেজিস্ট্রির সাথে সাথে ওটা কিন্তু অটোমেটিক ওখান থেকে চলে যাবে এনআইডিটি।
গোপন করার কিন্তু তারও কোনো ক্যাপাসিটি থাকবে না, এবং নামজারি হলেও কিন্তু চলে যাচ্ছে ওখানে, খাজনা দিলেও কিন্তু ওখানে চলে যাচ্ছে, এবং সে তারও সুবিধা হবে এনআইডির মাধ্যমে সে দেখতে পারবে আমার খাজনা শোধ আছে কিনা। অনেক সময় অনেকে ভুলে যায় যে গতবার খাজনা দিচ্ছি কিনা, সেটা বুঝতে পারবে যে খাজনা দেওয়ার দরকার বা কিছু। এইভাবে আমরা কাজ শুরু করেছি, এবং এই পদ্ধতিতে আমার কোনো অসুবিধে হচ্ছে না, বরং আমি ইন্টারেস্ট ফিল করছি। দাদা, আরেকটা ছোট বিরতি নিয়ে আসি আমরা। প্রিয় দর্শক, কথা বলছিলাম মাননীয় ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ তার সাথে। আমরা এখন ঈদের বিশেষ সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট একটা আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে রয়েছেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্র, এবং সাথে আছেন আরও দুজন আমার বিশেষ অতিথি দিব্য এবং তীর্থ। দাদা, বিরতিতে যাবার আগে একটা বিষয় কথা বলছিলাম। আপনার কাছে আমার প্রশ্নটা, আপনি শিক্ষকতা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, তখন আপনি রাজনীতি করতেন, একদিকে শিক্ষকতা, তারপরে এখন শিক্ষকতা শেষ করে পুরোপুরি রাজনীতিতে ফিরলেন, এই জার্নিটা নিয়ে একটু শুনতে চাচ্ছি দাদা। এই জার্নিটা অত্যন্ত আমার কাছে ইন্টারেস্টিং, তবে খুব কষ্টসাধ্য ছিল, যেহেতু একটা প্রপার হাই স্কুল হেডমাস্টার, এবং আমি 73-তে এসে 74-এ ওখানে সেন্টার করি। সেন্টার সেক্রেটারি থেকে আরম্ভ করে এটা চালানো, ইউনিয়ন পরিষদ চালানো, এবং পার্টির 84-এ আমি সেক্রেটারি হই, পার্টি চালানো, 3টা। তবে যেহেতু আমি হেডকোয়ার্টারে অবস্থান করতাম, সেই জন্য একটা সুবিধা ছিল, এবং আমার বাসা ছিল স্কুলের পিছনেই। সমস্ত কাজগুলিকে একটা রুটিন মাফিক আমি সাজাই এনেছিলাম, এবং আমার লক্ষ্য ছিল যে আমি স্কুলের টাইমটা বা স্কুলের কাজ যেগুলি, সেগুলিকে পুরোপুরি টাইম আমি ব্যবহার করব, এবং সেই কাজটার কোথাও ফাঁকি দেওয়া যাবে না, যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে সংশ্লিষ্ট। তারপরের যে এক্সট্রা টাইমে তখন আমি রাজনীতি, হয়তো সন্ধ্যের দিকে যে পার্টি অফিসে বসতাম তখনই করতাম, আর বিশেষ করে বন্ধ যখন থাকতো তখন ইউনিয়ন পরিষদে যে সালিশ বিচারগুলি করতাম বা জনগণের। আর জনগণ দরকার হলে বাসায় আসতো, বাসায়ও বসারই ছিল, সেখানে এসে আমার যে সেক্রেটারি থাকতো সে তার একটা অফিস করে দিয়েছিলাম, সেখানে জনগণ আসলে তাদের কাছে শুনতো, আমার কাজটা শেষ হয়ে গেলে যাই শুনে সেখানে তাদেরকে মিট করতাম। এমনি একটা সিস্টেমের ভিতর দিয়ে কাজ করলে অনেক কাজ করা যায়। যারা কাজ করতে চায় এবং কাজের সিস্টেম তৈরি করে নিতে পারে, তারা কিন্তু অনেক কাজ করতে পারে। আবার অনেকে দেখা যায় যে একটা কাজই করতে পারে না। তা এর ভিতর দিয়ে কাজ করে কিন্তু আমি একটা খুব ব্যস্ত জীবন, সারা জীবন করছি, এবং আমার নিয়মতান্ত্রিকভাবে চলেছি। অর্থাৎ সকালে কটা খেতে হবে, দুপুরে কটা খেতে হবে পাশাপাশি, এবং সব কিছু খাদ্য তালিকাও আমার এরকম নর্মাল গ্রামের। আমরা এখনও পর্যন্ত গ্রামের হাইফাই খাবার বা গুরুপাক এগুলি আমি পছন্দ করি না, খাইও না। একেবারে সাধারণ গ্রামের রান্না, যেগুলি গ্রামের রান্না, শাক, মাছ, তরকারি, এবং মাছটাকে বেশি প্রিফেয়ার করি, দুধটাকে প্রিফেয়ার করি, ডিম আমি প্রতিদিনই একটা করে ডিম এখনও খাই। তো এইভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। ঘুমানো শোয়া পুরোটা হয় না, রাজনীতি করতে গেলে এর ব্যতিক্রম হয়ে যায়, তো যতটা পারি এটাকে মেনটেন করে চলি। এমনিভাবে কাজ করে আসছি, কোনো জায়গায় কিন্তু অসুবিধা হয় নাই মানে পার্টিও আমাকে বলে নাই যে আপনি পারতেছেন না, আপনার জন্য হচ্ছে, সেটাও বলে নাই, বরং সবাই এখনও চায় যে না এ কাজ করি। আবার জনগণ যারা ভোট দেয় তারাও আস্থা রাখে, এটা তো বারবার দেখছি না, এবং আমার পার্টির প্রধান যিনি তিনিও আস্থা রেখেছেন। অতএব সবগুলি মিলায়ে সব জায়গায়, এবং শিক্ষক হিসাবেও সেখানে আমি শিক্ষকদের নেতৃত্ব দিয়েছি। আমার হাতে ডুমুরিয়া থানা মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন, আমি সেক্রেটারি ছিলাম। 87-এ আমি জেলা শিক্ষক সমিতি সভাপতি হই। অতএব জেলার শিক্ষকদেরও নেতৃত্ব দিছি। এই যে ব্যাপক কর্মপরিসর এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, আর বিভিন্ন ধরনের অভিজ্ঞতা একজন রাজনীতিবিদকে কিন্তু আরও বেশি তাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারে, কারণ অভিজ্ঞতা থাকে। কারণ একজন লিডার, তাকে তো প্রত্যেকটা বিষয় মানুষের ফেস করতে হচ্ছে, এবং মানুষের সমস্যাগুলি কি, একজন শিক্ষকের সমস্যা, একজন অভিভাবকের সমস্যা, একজন ছাত্রের সমস্যা, এগুলি কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখেছি, এবং যে কারণে এগুলি সমাধান করা সম্ভব। আর এই জায়গায় একটা জিনিস যেটা আমি মনে করি যে একজন রাজনীতিবিদকে অবশ্যই সাইকোলজিস্ট হতে হবে, তারপরে সোজিওলজিস্টও হতে হবে। অর্থাৎ তিনি একজন সমাজবিজ্ঞানী, তিনি মনোবিজ্ঞানী। তাহলে সমাজকে জানতে হবে, মানুষের মনকে জানতে হবে, তাহলে কিন্তু তিনি সব কিছু অনুধাবন করে তার নেতৃত্বটাকে মানুষের কল্যাণে সেট করতে পারেন।
আমি এটা বঙ্গবন্ধুর ভিতর তো ব্যাপকভাবে দেখেছি। বঙ্গবন্ধুর সঙ্গে তো আমরা মানে কিছুই না, তারপরও তার কাছ থেকে শিখেছি। এবং বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিতরে আমি দেখছি তার যে অনুভূতি, প্রত্যেকটা লোকের সম্পর্কে তার যে ধারণা এবং খোঁজ খবর নেওয়া, যে মানে যারা পঙ্গু, যারা বোবা, এমনকি হিজড়ে পর্যন্ত যাদেরকে মানুষ ঘৃণা করত। এবং এই যে লোকগুলি, এদেরও জীবন আছে এবং এদেরকে সুযোগ দিলে এদের ভিতরেও কিন্তু দক্ষতা রয়েছে, যোগ্যতা রয়েছে, সেগুলিকে প্রস্ফুটিত করা যায়। এই হৃদয়বোধ যদি গভীরভাবে না থাকে তাহলে সেই রাজনীতিবিদ যতই জ্ঞানী হোক না কেন তাতে কিন্তু কাজ হবে না। মানে আমি একটু আমার বিশেষ অতিথিদের কাছ থেকে ফিরে আসি। বলেন। দিব্য এবং তীর্থ দুই ভাইয়ের ভিতর দাদাভাইকে কে বেশি ভালোবাসে? আমাকে। কাকে? আমারে। আচ্ছা, দাদাভাইকে জিজ্ঞেস করবো দাদাভাই কাকে বেশি ভালোবাসে। দুই ভাই তো এখন পুরো আমি সবাইকে ভালোবাসি, তবে ও একটু দাবি ওর বেশি, ও সবাই ছোট তো। দিব্য সবার ছোট। তাছাড়া সবাই আমার কাছে তো সমান। আমার চার কেন 5 জন নাতি আর 1 জন নাতনি, মানে 6 জন। 6 জনই সমান, কারণ ছেলে মেয়ে তাদের সন্তান। আর সাধারণত স্নেহটা পানি যায় নিচের দিকে, স্নেহ যায় নিচের দিকে, আর এদের প্রতি তো বেশি। আর ও যেহেতু সর্বশেষ, এই জন্যই মানে সবাই ছোট হিসেবে ওর অধিকার একটু বেশি ফলায় দিব্য। দাদা, আপনার পরিবার সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা জানি আপনার 3 ছেলে 1 মেয়ে, কিন্তু তার ভিতরে বোধহয় 2 জন আছেন এখন। একটু যদি জানি দাদা বৌদির সম্পর্কে। আজকে বৌদি থাকলে খুব ভালো হতো, বৌদি নাই বলে আমরা মিস করছি বৌদিকে। একটু যদি বলেন পরিবার নিয়ে দাদা। পরিবারে আমার 4 ছেলে মেয়ে ছিল, কিন্তু 2 জন তো মারা গেছে, 2 জন আছে, 2 ছেলে। তো বড় ছেলে ও লতে পড়াশুনো করে রাজশাহী ইউনিভার্সিটির লেকচারার ছিল, পরে ডক্টরেট করে আসছে, পরে প্রফেসর ডিন ছিল 2 বার, তারপরে চেয়ারম্যান হলো। পরবর্তীতে এখানে তাকে ইউজিসির সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এখানে নিয়ে আসে। ও ঢাকায় থাকে। ও এক ছেলে, সেই হচ্ছে বড়। এমনি বড় হচ্ছে মেয়ের ছেলে, আর মেয়ের মেয়েও ওই 2 জনের পরে হচ্ছে বড় ছেলের ছেলে। আর তারপরে হচ্ছে ছোট ছেলের এই ছেলে, তারপরে মেজে ছেলের ছেলে হচ্ছে তারপরের জন, আর তারপরে হচ্ছে ছোট হচ্ছে এই মোটামুটি 6 জন রয়েছে। 1 জন নাতনি আর 1 জন বড় মেয়ের ছেলে। ও এখানে নটরডেমের থেকে পড়াশুনো করে ইন্ডিয়ায় NIT থেকে, ওই রাউরকেলার থেকে পড়াশুনো করে এখন অস্ট্রেলিয়া আছে। আর মেয়েটা MBBS করে ইন্টার্নি শেষ হয়েছে, এখনও এই মানে শেষ হলো এইমাত্র, এখন ডাক্তার হিসেবে কাজকর্ম করবে বা করবে, এই অবস্থা। এদের কারুর এখনো বিয়ে হয়নি, ওই নাতির বিয়ের কথাবার্তা চলতেছে। ভরপুর একটা সংসার, নাতি নাতনি, ছেলে মেয়েদেরকে নিয়ে দাদা আপনার। দাদা, মন্ত্রীদের জীবনযাপন নিয়ে সাধারণ মানুষের একটা আগ্রহ থাকে, মন্ত্রীরা কি খায়, কিভাবে থাকে। আপনার জীবনযাপন কেমন দাদা? মানে কিভাবে দিনটা শুরু হয়? জীবনযাপন আমার ঠিক অ্যাজ ইউজুয়াল, যেটা আমি উঠি খুব সকালেই। আমি সকালেই উঠি, যে 6টার থেকে ম্যাক্সিমাম 7টার ভিতর উঠে যাই। প্রাথমিক কাজকর্ম করে তারপরে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার পরে লোকজন আসলে তাদের সঙ্গে বা কোনো অফিসিয়াল কিছু প্রস্তুতির দরকার থাকলে সেগুলি নিয়ে অফিসে যাই। অফিসে যেয়ে অফিস শেষ করে আসার পর বা প্রোগ্রাম যদি থাকে বিভিন্ন প্রোগ্রামগুলি অ্যাটেন্ড করি। আবার ফিরে আসলে সন্ধ্যের থেকে দেখা যায় লোকজন আসে, এবং এই লোক তো রাত 10টা 11টা, কোনো দিন 12টা পর্যন্ত চলে যায়। তো কর্মব্যস্ত জীবন যায়, মানে জীবনের আসলে কাজের পরেই চলে, অন্য কোনো কিছু থাকে না। আর এমনি ব্যস্ততা খুব বেশি। জীবনে কোনো অবসর পাওয়া খুবই কঠিন ব্যাপার। মানে যদি দেশের বাইরে টাইরে গেলে একটু মানে রিল্যাক্স পাওয়া যায়, তাছাড়া এখানে পাওয়া যায় না। আর এমনি জীবনযাত্রা আমার একেবারে আগেও যা ছিলাম এখনও তাই, খাওয়া দাওয়া সব কিছুই একেবারে সাধারণ, যেটা অর্থাৎ আমার জীবন যে কায়দা গড়ে উঠেছে আমি সেই কায়দাই সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমি গ্রামের লোক, গ্রাম্য পরিবেশ বা আমাদের গ্রামীণ জীবনে যে রান্না বান্না, এবং আমার কিন্তু প্রত্যেক 3 বেলাই যা খাই না কেন সেটা গরম গরম, এটা খাওয়া।
আর বেশি খাওয়ার ভিতর হচ্ছে শাক সবজি তিতো মাছ এইগুলি। মাংসের ভিতর সাধারণভাবে হয়তো মুরগির মাংস, বিশেষ করে দেশি মুরগির মাংস, ডিমটা খাওয়া পড়ে, দুধটা খাওয়া পড়ে। খাসির মাংস তো এখন আর খাই না, আর অন্য কোনো মাংসও খাই না। মানে বিরিয়ানি পোলাও বা এই সমস্ত খাবারগুলি পছন্দ হতো এক সময়, হয়তো খাতাম, কিন্তু এখন আর এগুলি খাই না। আর এগুলি খুব বেশি মানে স্বাস্থ্যের জন্য খুব একটা রোচক, কিন্তু স্বাস্থ্যের জন্য দাদা সুগার নাই, মানে আপনি সুগার নাই, এটা খুব ভালো, এটা তো খুবই ভালো একটা। সুগার নাই, প্রেশারও কন্ট্রোলে, মোটামুটি সব দিক থেকে ভালো, অসুবিধা নাই। এনার্জি আছে, কাজ করার উৎসাহ উদ্দীপনা এখনো পর্যন্ত যথেষ্ট রয়েছে। আমি কাজ পাগল লোক, মানে কাজ থাকতে কাজ ভালোবাসি, বসে থাকতে ভালো লাগে না। এবং সাধারণভাবে আমি দিনের বেলা বিশ্রাম নিই না, হয়তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট, হয়তো আধা ঘন্টা একটু করে, তারপরে আবার কাজ করা। কাজে থাকলে শরীর ভালো থাকে, বসে থাকলে আরো খারাপ লাগে। দাদা গান শুনেন? হ্যাঁ, গান টান শুনি, গান নাটক। কি নাটক আমি বেশি পছন্দ করি আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের গান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের গান, আর বিশেষ করে পুরনো দিনের যে সমস্ত গান, মানে ইন্ডিয়ান শিল্পী মান্না দে, তারপরে সন্ধ্যা, হেমন্ত থেকে আরম্ভ করে ওই সমস্ত পুরনো দিনের যে সিনেমার গান টান, আর যে গানগুলির ভিতর হৃদয়বোধ রয়েছে, হ্যাঁ, বা মানবিক মূল্যবোধের গান, এইগুলি বেশি পছন্দ করি। আর পছন্দ করি আমাদের ভাওয়াইয়া বা পল্লী গীতি বা আমাদের পুরনো যে সমস্ত গানগুলি, এইগুলি। কখনো কি গুনগুন করে গান গেয়েছেন? গুনগুন করে গান না গাইলেও মনে মনে কিন্তু গানের সুরগুলি মানে আবৃত্তি করা হয়। মাননীয় মন্ত্রী, হ্যাঁ, আমাদের প্রিয় দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ঈদের আয়োজনে আপনি উপস্থিত ছিলেন এর জন্য। আপনি খুব ভালো থাকবেন। আমার দুই বিশেষ অতিথির কাছে জানতে চাচ্ছি কেমন লেগেছে আজকে এখানে কথা বলতে? আমার খুব ভালো লেগেছে, আমি অনেক আনন্দ পেয়েছি। দাদা, আপনি এই দেশের ভূমিমন্ত্রী, দেশের মানুষের জন্য আপনার কি মেসেজ, কি বার্তা আছে, এবং আপনার যে এলাকার আপনি এমপি, সে এলাকার মানুষের জন্য আপনার কি মেসেজ আছে? আমি দেশের মানুষ এবং আমার এলাকার মানুষ একই লেভেলে আমি ধরবো। বার্তা হচ্ছে এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একখণ্ড মানে জমি দিয়ে গেছেন, যেটা আমাদের দেশ, এবং তার উদ্দেশ্য ছিল অনেক উঁচু। তিনি সেটা সম্পন্ন করে যেতে পারেননি। তার কন্যা, তারই স্নেহ দুলালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাবার স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করছেন, এবং সেক্ষেত্রে তিনি ভূমি ব্যবস্থাপনাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এই কারণে যে আমাদের এভরি ডেভেলপমেন্ট অন দি গ্রাউন্ড, অন দি ল্যান্ড, অর্থাৎ ভূমি ছাড়া কোনো উন্নয়ন হবে না। সেই ভূমিটাকে নিষ্কণ্টক করা দরকার। এখন এই নিষ্কণ্টক ভূমি ব্যবস্থাপনা স্থাপনের জন্যে তার নির্দেশে যে প্রয়াস, সেই প্রয়াসটাকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই, এবং এই বিষয়টি আমরা জনগণকে অবহিত করে তাদেরকে সজাগ করতে চাই। প্রত্যেক সিটিজেন জমি সম্পর্কে জানুন, বুঝুন, যাতে তাকে অন্ধের মতো অন্য লোকের পরে বা বিশেষ করে কিছু দালাল শ্রেণীর লোকের পরে নির্ভর না করতে হয়। সেই জন্যে আমরা অনলাইনের সমস্ত কাজে যেতে চাচ্ছি। আর এই নিয়মকানুনগুলি বুঝাই দেওয়ার জন্যে আমরা ভূমি সেবা সপ্তাহ করেছি। আর এই সপ্তাহ করে আমাদের শেষ না, আমরা বছর ধরেই বিভিন্ন আপনাদের এই মিডিয়া, বিভিন্ন খবরের কাগজ, এমনকি আমরা মফস্বল অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মসজিদের ইমাম, পুরোহিত, তাদেরকে নিয়ে জনগণকে করে তাদের করণীয় কী এটা আমরা ধরাই দিতে চাই, যাতে জনগণ প্রত্যেকে তার জমি সম্পর্কে যা করণীয় তিনি জানবেন এবং তিনি সেটা করে নিতে পারবেন। আর এর ভিতর যাতে কোনো দুর্নীতি না থাকে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং দেশবাসীকেও পুনরায় আমি এই পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের ঈদের বিশেষ এই CSRM গণতন্ত্রের সাথে থাকার জন্য। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক।